पार्टी ने एक्सपेल किया। देखिए क्या होगा फ्यूचर में, आई एम नॉट ए सेफोलॉजिस्ट, आई कैन नॉट टेल, आई कैन नॉट प्रेडिक्ट व्हाट विल हैपन। নেতা হয়েছে বলে একেবারে 50 জনকে পিসি ভাইপোর থেকে সে উপরে নিয়ে চলে গেল। আমি বলেছিলাম 3 মাসের বেশি সময় লাগবে না তৃণমূল দলটা উঠে যাবে। এখন দেখছি 3 মাস লাগেনি। তো কে ওনাকে দিব্যি দিয়েছিল নিতে? এটা ওনার অভ্যাস। বিজেপির সরকার হয়েছে বলে আর এখন মমতাকে দরকার নেই। মমতা ব্যানার্জির বাহিনী শেষ পর্যন্ত প্রতারকের পাশে থেকেছেন। আমাদের সঙ্গে রয়েছেন সুজন চক্রবর্তী, তার সঙ্গে কথা বলবো ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা, কারণ তার বর্তমান দলেই এক সময় ছিলেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, বহিষ্কৃত হয়েছিলেন, এবার তৃণমূল থেকেও বহিষ্কৃত। আর মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কে সাধুবাদ জানাচ্ছেন, অন্তত এই একটা সিদ্ধান্তে সিপিএম কে তিনি সাধুবাদ জানাচ্ছেন, বলছেন সঠিক সিদ্ধান্ত ছিল সিপিএম এর, তাড়িয়ে দিয়েছিল। ধরুন আমি করুণা করার তো কোনো মানে হয় না। সিপিআইএম থেকে বহিষ্কৃত হয়েছিল, তার সঙ্গে মিলিয়ে এখন তৃণমূল, এ দুটো কোনো মিলই নেই, কোনো মিলই নেই। উনি কেন তৃণমূলে ওর পায়ে ধরে কেঁদেছিল, অতএব উনি কেন প্রার্থী করেছিলেন, তারপরে কেন কি করলেন। আচ্ছা এখন না হয় বিধানসভায় পায়ে ধরে কেঁদেছিল বলে কাউকে টিকিট না দিয়ে ওকে দিয়েছে। রাজ্যসভার মেম্বার পরবর্তীকালে উনিই তো করেছেন, আইএনটিটিউসির সভাপতি উনিই তো করেছেন। সেগুলো কে কেঁদেছিল? ঋতব্রত কেঁদেছিল, তাই করেছিলেন। কাঁদবে বুঝে তাকে নিয়ে লাফালেন কেন? আমি শুধু মনে করিয়ে দিই, সচরাচর ব্যক্তিগত কথা আমি বাইরে বলা পছন্দ করি না, কিন্তু কালকে থেকে আমি দেখলাম বার দুই তিনেক বললো আমি এই একটা ব্যাপারে সিপিআইএম, একটা ব্যাপারে না, পশ্চিমবাংলাটাকে ধ্বংস করেছে মমতা ব্যানার্জির বাহিনী। পশ্চিমবাংলাটা যেভাবে এগোচ্ছিল তার জন্য গোটা রাজ্যের মানুষ সবাই বুঝতে পারে, আজকে বলুক আর না বলুক, যে বাম পন্থা পশ্চিমবাংলাকে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করছিল। উনি আর কোনো ব্যাপারে পারলেন না। কি ব্যাপার না, ঋতব্রতকে সিপিআইএম এক্সপেল করেছিল। তখন আমি বিধানসভার সদস্য, আমি যাচ্ছি, একজন সাংবাদিক কেউ ফোন করলো, দিদি কথা বলবে। কি হলো আমার দিদির, হঠাৎ কি হলো? দিদি মানে মমতা, ও তো ওইভাবেই কথা বলতেন। আচ্ছা কি করি বলুন তো? কেন কি হয়েছে? না ঋতব্রত আমার কাছে আসছে, এই আমাদের দলে আসতে চাইছে, আমি কি করি বলুন তো? আমি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললাম, এটা পলিটিক্যালি আপনার কিছু করার তো কথা নয়। যে অভিযোগ ওর সম্পর্কে আপনি বলছেন পেয়েছেন, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ দে উইল রিকোয়ার, তারা সেইভাবেই করবে। এটা আপনার পলিটিক্যালি করার কি আছে? হ্যাঁ ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, আমার কাছে রোজ আসছে, আমার কাছে রোজ আসছে। তাহলে দেখুন কিছু মনে করবেন না, একজনই আমাদের রাজ্যসভার সদস্য, আমরা তাকে এক্সপেল করেছি। নীতি নৈতিকতার প্রশ্নে আমরা কখনো কোনোদিন কম্প্রোমাইজ করি না। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। সিপিআইএম যখন এক্সপেল করেছে আমি নিশ্চয়ই আরোকে নেব না। আমি একটু ওরকম অভ্যস্ত। বললো যে আপনি এত উৎসাহ দেখিয়ে বলছেন, আপনি নেবার জন্য মনস্থির করেছেন বলে আমাকে একটু ছুঁয়ে রাখলেন নাকি? আমি জানি না, না 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 আমি নেবো না, আমি নেবো না। কদিন পর নিয়ে নিলেন। তো কে ওনাকে দিব্যি দিয়েছিল নিতে? কে ওনাকে দিব্যি দিয়েছিল অভিযোগটাকে খারিজ করিয়ে এদিক ওদিক করতে? এটা ওনার অভ্যাস। মানুষ ভুইয়া তার সম্পর্কে ওদের অভিযোগ দলে নেবেন বলে অভিযোগটা উড়ে গেল। এইরকম একজন একজন না। রাজীব ব্যানার্জি ওনার মন্ত্রী, যেই বিজেপি হয়ে গেল, অতএব উনি সব জানতেন যে কিরকম কিরকম বন দপ্তরে দুর্নীতি করেছে। যেই রাজীব ব্যানার্জি বললেন আমি সব চিরকুট গুলো রেখে দিয়েছি, কালীঘাটের চিরকুট কোনটা, নবান্নের চিরকুট কোনটা, মমতা ব্যানার্জি চুপ। আবার পরে তাকে উনি তৃণমূলে নিয়ে এসেছেন। ফলে দল ভাঙানোর খেলা এবং আপাতত কিসে আমার ধান্দায় কতটা পোষাবে, স্বার্থ কতটা রক্ষা হবে, এই মনোভাবে রাজনীতিটাকে নিয়ে যাওয়া, এটা মমতা ব্যানার্জির সর্বোচ্চ গুণ কিনা আমি জানি না, কিন্তু এটা বাংলার জন্য সর্বনাশা। দিস ইজ পার্ট অফ দ্যাট। আপনি কেন নিয়েছেন কি ইত্যাদি ইত্যাদি, ওতে আমাদের ভেবে কোনো লাভ নেই। নৈতিকতার প্রশ্নে আমরা কখনো কম্প্রোমাইজ করি না। আমাদের একজন রাজ্যসভা সদস্য, আমাদের হাত কাঁপেনি, আমরা এক্সপেল করেছি, এক্সপেল করেছি। আপনি কেন নিলেন, আপনি কেন টিকিট দিলেন, এবার আপনার দল থেকে চলে যাচ্ছে কি যাচ্ছে না, উই আর লিস্ট বদার্ড এন্ড লিস্ট ইন্টারেস্টেড। শুধু যে চলে যাচ্ছে তা তো নয়, বহিষ্কার করা হয়েছে, তো তিনি তো সঙ্গে করে তৃণমূলকেই উপরে নিয়ে যাচ্ছেন। বলছেন যে এমনটাই গুঞ্জন যে 50 জন বিধায়ক নাকি সই করেছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন তৃণমূল গঠন করছেন, তিনিই বিরোধী দলনেতা হবেন বিধানসভায়। কেউ কি এটা মনে করে যে কোনো একজন ব্যক্তি নেতা হয়েছে বলে একেবারে 50 জনকে পিসি ভাইপোর থেকে সে উপরে নিয়ে চলে গেল? তাহলে হয় পিসি ভাইপো এমন ভাবে চলেছিল যে কারণে উপরে যাওয়াটাই স্বাভাবিক, হয় এইটা। আর না হলে মমতাকে যারা তৈরি করেছিলেন এবং মমতাকে ততক্ষণ পর্যন্ত ব্যবহার করেছেন যতক্ষণ পর্যন্ত বিজেপির সরকার না হয়েছে, বিজেপির সরকার হয়েছে বলে আর এখন মমতাকে দরকার নেই, বরং মমতা
বাতিল ব্রাত্য এই গোছের মনোভাবে আরেকটা সেকেন্ড হ্যান্ড কাউকে তৈরি করে রাখতে হবে যে আরএসএস এর কথাই চলবে। যেমন মমতার সময় আরএসএস এর কথায় চলার মতন করে বিজেপির শুভেন্দু, তেমন করে আরএসএস এর কথায় শুভেন্দুদের চলার মতন করে আরেকটা কোনো বকলমে কাউকে তৈরি করা, এটা কি কোনো ব্যক্তির ব্যাপার যে আমি চাইলাম আর 50 জন নিয়ে আসলাম, নাকি এর পিছনে বড় কোনো মনোভাব কাজ করছে এবং সেই কোনো মনোভাবে পিছনে ভাইপো ঠাইপোরও প্রশ্রয় আছে? এসবগুলো কোয়েশ্চেন উঠবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে ঋতব্রতকে খেলাচ্ছে আরএসএস, আর তার মধ্যে রয়েছে অভিষেকও। কে খেলাচ্ছে আমি তার মধ্যে যাচ্ছি না। আমি বলছি মুখ্যমন্ত্রী এখন বলছেন তো যে সিপিএম এর কি সুন্দর, আরে বাবা একটা আমি সমর্থন করি, ওরা এক্সপেল করেছিল। এইটা বুঝতে বুঝতে মমতার যদি এত দেরি হয়, তাহলে এই পরেরটা বুঝতে মমতার কতদিন লাগবে এবং কখনো স্বীকার করবেন, তাই জন্য অপেক্ষায় থাকুন। আমি মনে করি না, কেউ মনে করে না যে কেউ একজন দারুণ ভাবে চলতে থাকা, ঠিকঠাক ভাবে চলতে থাকা তৃণমূল কেউ একজন চাইলেন আর 50 জন চলে গেলেন, যারা সবাই নাকি মমতার ছবি দেখিয়ে ভোটে জিতেছিলেন। এটা কি এত সহজ কথা? এত সহজে হয়? নাকি নানাবিধ অঙ্ক এবং খেলা এর পিছনে আছে? আসলে আরএসএস এর মনোভাব হচ্ছে বাম সে যেন এগোতে না পারে। মমতা ব্যানার্জি বলেছিলেন বিজেপি ইজ মাই ন্যাচারাল অ্যালি, মমতা ব্যানার্জি বলেছিলেন। তারপর তো একটা যুদ্ধ টুদ্ধ দেখিয়েছেন। মমতা ব্যানার্জির একেবারে সেকেন্ড ম্যান যদি কাউকে বলা হয় কি ফার্স্ট ম্যান মুকুল রায়, তিনি বিজেপি, তিনি আবার তৃণমূল। এই রকম কাণ্ড কারখানা যখন বারে 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 ঘটে এবং ঘটেছে, তখন আপনি সাদা চোখে দেখে যা মানুষ বিশ্বাস করতে চায় তৃণমূল বা এই ধরনের রাজনীতির দলগুলো যে আসলে সেই সাদা চোখে চলার মতন রাজনীতির দল নয়, তার বাইরে আরো কিছু। যখন অভিষেক ব্যানার্জি দারুণ প্রচুর জেলে থাকার কথা, তাকে জেলের বাইরে কে প্রশ্রয় দিয়েছে, কে রক্ষা করেছে নানাবিধ মনোভাব থেকে। সোনা চুরি পর্যন্ত তো, সোনা পাচারে পর্যন্ত তো অভিযুক্তরা মমতা ব্যানার্জির বাড়ির ঠিকানায় ঠিকানা। আমি তো টুইট করেছিলাম তথ্য নিয়ে, আমাকে তো নোটিশ পাঠিয়েছিল কোর্টে, আমাকে নাকি দেখে নেবে। বোধহয় 19 সালের কথা বলে মনে হচ্ছে, যতটুকু আমার ধারণা। আমি বলেছিলাম কোর্টে আসুন, দেখা হবে, আমি খুব খুশি হব, প্যান্টের বেল্টটা ভালো করে বেঁধে আসবেন যেন খুলে না পড়ে যায়। তারপর এগোয়নি, এগোয়ার সাহস পাইনি। ফলে বালি, কয়লা, সোনা শুধুমাত্র পাচার না, পশ্চিমবাংলায় রাজনীতির মূল্যবোধ, নৈতিকতা, পশ্চিমবাংলার রাজনীতির মানে, এই সমস্তগুলোকে যারা বদলে দিয়েছেন, তারা শিন্ডে হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছিলেন। কিন্তু এখন তো আর শিন্ডের কোশ্চেন নেই, এখন তো আর উদ্ধব ঠাকরের কোশ্চেন নেই। তখন তো বিজেপির সরকার না, অতএব একটা সেকেন্ড কাউকে লাগে যে খানিকটা বিজেপিকে আনবার জন্য সাহায্য করবে। এখন তো বিজেপির সরকার, ফলে এখন ওই ঠাকরেই বা লাগবে কেন, শিন্ডেই বা লাগবে কেন? বরং সেটা করার জন্য যদি কেউ থেকে থাকে তো মমতা ব্যানার্জি নিজেই অগপকে মারফত করে আসামের বিজেপি, আসাম গণপরিষদ, নীতিশ কুমারকে মারফত করে যতক্ষণ লেগেছে নীতিশ কুমার, যেই নীতিশ কুমারের কাজ ফুরিয়ে গেছে, আউট বিজেপি। ঠিক একই রকম ভাবে উড়িষ্যা, আউট বিজেপি। ঠিক একই রকম ভাবে তো পশ্চিমবাংলা, যতক্ষণ পর্যন্ত বিজেপি সরাসরি পারবে না ততক্ষণ পর্যন্ত মমতা। যখন ভোট ভাঙাভাঙি অমুক তমুক করে একটা শক্তিটাকে বিজেপির দিকে সংহত করার মতন সুযোগ পেয়ে গেল, মিটে গেল, তখন মমতার মারফতই তো বিজেপি। তাহলে আবার ঋতব্রতর মধ্যে শিন্ডে খুঁজতে হবে কেন? তাহলে আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দল বাঁচাতে মরিয়া, তৃণমূলে যখন ভাঙনের সুর, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন, এই হারের পর প্রথমবার তিনি রাস্তায় নামলেন, সেখানেও দেখা যাচ্ছে বিধায়কদের গড় হাজিরা। কিভাবে দেখছেন? বিধায়করা 80 জন নাকি জিতেছেন, 2 জন নাকি বহিষ্কার হয়েছেন, তারপর কি কত 60 জন ছিলেন নাকি 42, এসব মিডিয়াতে দেখছি। আমার বৈঠক যেটা ডাকা হয়েছিল কালীঘাটে 20 জন এসেছে, 20 জন নাকি ছিল। তারপরে আবার এই এখন বোধহয় 7 জন না 8 জন না 10 জন কিছু একটা হয়েছে, হয়তো হবে, 50 জনে জুটতে পারে, আমার কাছে কথা না। কিন্তু কথাটা হচ্ছে মমতা ব্যানার্জির কথা এবং মমতা ব্যানার্জি সম্পর্কে যারা সমালোচনা করে তাদের কথার ক্রেডিবিলিটি মানুষ ভরসা করবেন কি করে? চিটফান্ডের সমস্যা, প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, প্রতারিত মানুষের পাশে রক্ষা করা না, করেনি, করেনি। আমরা লড়েছি। মমতা ব্যানার্জির বাহিনী শেষ পর্যন্ত প্রতারকের পাশে থেকেছেন। মমতা ব্যানার্জির বাহিনীর থেকে বিজেপি হয়েছে, তারাও কি শেষ পর্যন্ত প্রতারকদের পাশে? তখন যিনি বলেছিলেন সারদার টাকাটা আছে মমতার বাড়িতে, তিনি তো মমতার সবচাইতে বড় গুণ গাইছেন, হয়তো এখনো গুণ গাইবেন।
এবং তখন তো একেবারে জেল ঠেল খাটানো হয়ে গেল। অনেক কিছু নতুন দেখেছেন তৃণমূলের আমলে। তৃণমূলের কুণাল, তাকে জেল খাটানো হয়েছে, কিন্তু তৃণমূলের আমলে ইডি সিবিআই থাকা সত্ত্বেও ভাইপো কিন্তু জেল খাটেনি। ফলে নানান অঙ্ক, নানান খেলা। সেটা কি বুঝছেন আপনি? এই যে কুণাল ঘোষ কিন্তু তৃণমূলের পাশে, মমতা একদম, বন্দ্যোপাধ্যায়ের পাশে, একদম। সবাই বেসুরো হলেও তিনি পাশে না, হচ্ছেন। না, খুব সুরের সঙ্গে ঠিক কথা আছে। বলছে, হ্যাঁ। একদম যথাযথ সুরেই কথা বলছে। যা সে বলেছে যে মমতার ছবি নিয়ে জিতে আসলে মমতার ছবি ছেড়ে দিয়ে চলে যাওয়াটা বেঠিক, এগুলো শুনতে তো সত্যি ভালো লাগে। আজকের শোনাটা কাল বাদে পরশুদিন একই রকম থাকবে কিনা, অথবা কাল বাদে পরশুদিন যা বলেছেন আজও একই রকম ভাবে তৃণমূলের নেতারা বলবেন কিনা, একা কুণাল ঘোষকে বলছেন কেন, বলবে কিনা কে জানে, নোবডি নোজ। এখন তো দেখছি মমতার কি এক ভাই, সে এক কি খেলার বাবুল মাঠের বন্দ্যোপাধ্যায়। কি একটা মাতব্বর টাতব্বর গোছের, সে তো এখন বলছে যে কি সব তাকে ত্যায্য ঠ্যায্য করে দেওয়া হয়েছিল পারলে প্রায়, তাকে নাকি কেউ পাত্তাই দিত না, ভাই ফোঁটা ছাড়া কোথাও নাকি তার কোনো অংশগ্রহণ ছিল না। দলের মধ্যে হোক আর দলের বাইরে হোক, দলের সাইডে থেকে হোক আর বাড়ির মধ্যে হোক, তো নানান রকম খেলা। বাড়ি ছেড়ে চলে গেছিলেন দলের অফিসে, তারপর আবার দলের অফিস ছেড়ে চলে এসছেন বাড়িতে। কেউ কি জানে কেন? শুধু এটুকু জানে, চাকরি চুরির তালিকায় যাদের নাম আছে তার মধ্যে মমতার নিজের ভাইঝিও আছেন। চুরির চাকরি করার জন্য হাজার হাজার ছেলে মেয়ে, শিক্ষিত, যোগ্য, ন্যায্য, তাদেরকে রাস্তায় বসে যেতে হচ্ছে। কার অপরাধে? মমতার অপরাধে। কার অপরাধে? তৃণমূলের অপরাধে। কার অপরাধে? পশ্চিমবাংলায় যে রাজত্বরা করেছেন সেই রাজত্বের অপরাধে। সেই রাজত্বের অংশীদার হয়েই যদি কেউ চলতে চান, মানুষ তার বিরুদ্ধে আজকে না হোক কালকে রায় দেবে। তো তাহলে ভবিষ্যৎ কি দেখছেন তৃণমূল দলটার, যা পরিস্থিতি হয়ে রয়েছে? নির্বাচনী প্রচারের সময় আমরা সবাই বলছিলাম, হুম। আমি তো খুব নির্দিষ্টভাবে বলছিলাম যে দেখুন, এই নির্বাচনে বুঝতে পারছেন সবাই বামেরা নির্ণায়ক। সেটা একটু এদিক ওদিক করে ঠিক যতটা ভেবেছিলাম ততটা হয়তো নানান ভাবে ম্যানেজ করেছি, কারণ বাম বিরোধী মনোভাবটাই তো বিজেপি আরএসএস এর কমন ফ্যাক্টর, বিজেপি তৃণমূলের কমন ফ্যাক্টর। তো তাতে তখন এই কথাটা আমি খুব নির্দিষ্ট হয়ে বলতাম, আমি মানে আমরা সবাই বলতাম, আমি খুব নির্দিষ্ট হয়ে বলতাম যে আচ্ছা, সরকারের তো বামেরা করবে না, বোঝা গেল, আপনারা তাদের খুশি, বেশ বোঝা গেল। তো সরকার কে করবে? হয় বিজেপি জিতবে তৃণমূল বিরুদ্ধে, নাহলে তৃণমূল জিতবে বিজেপি বিরুদ্ধে। বলে আমি খুব নির্দিষ্টভাবে বলতাম, যদি তৃণমূল সরকারের ক্ষমতায় না যেতে পারে, পুলিশ সঙ্গে নিয়ে তৃণমূলের দল, আমি বলেছিলাম 3 মাসের বেশি সময় লাগবে না, তৃণমূল দলটা উঠে যাবে। এখন দেখছি 3 মাস লাগেনি, তার আগেই দলটা উঠে যাওয়ার মতন দশা হয়েছে পারলে প্রায়।